আগামীকাল ঈদ। তো ঈদ উপলক্ষে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনরে বিভিন্ন উদাহরণ হিসেবে উপহার দেয়, বিভিন্ন আনন্দ শেয়ার করে। তো আজকে আমরা আমাদের শৈশবরে একটা ঈদের উপহার দিব। তো এই ঈদের উপহারটা দেওয়ার কারণ হইল, গত বৃহস্পতিবার উনি একটা লাইভ করছে। তো সেই লাইভের পরবর্তীতে উনি এখন একটা উপহার পাওনা আর কি। তো ঈদ উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা হলো ওনার জন্য একটা ঈদ উপহার। তো আসেন শুরু করি। শৈশব, আপনি রেডি হন, আপনার জন্য উপহার আসতেছে, রেডি হন। আপনারা অনেকে হয়তো ভাবেন যে আসলে এই দালালদেরকে এভাবে কেন আসলে বলি, বা তাদের বিরুদ্ধে এভাবে কেন কথা বলি। আসলে দেখেন, এদের সাথে আমাদের কিন্তু কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তাদের সাথে আমাদের শত্রুতা প্রাতিষ্ঠানিক। কারণ তাদের কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, প্রতিষ্ঠানের ক্ষতি হয় এবং বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়। এই কারণেই তাদের ব্যাপারে এইভাবে আমরা কথা বলি। আসলে তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা কিন্তু নাই। তো যাই হোক, গত বৃহস্পতিবারের লাইভে আমাদের শৈশব কি কি ভুলভাল কথা বলছে এবং কি কি দ্বিমুখী কথাবার্তা বলছে, কি কি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আজকের এই উপহারটা শৈশবের জন্য স্পেশাল ঈদ উপহার। শৈশব, আপনি এই ঈদ উপহার গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন বলে আমরা আশা করছি। তো শুরু করছি। আমাদের শৈশব এই গত বৃহস্পতিবারের লাইভে 9.55 উনি একটা কথা বলছেন। কি বলছেন উনি? উনি বলছেন যে চোখ থাকতেও নাকি বর্তমানে অনেকে রাতকানা হয়ে গেছে, যার কারণে অনেকেই নাকি বুঝতে পারতেছে না যে প্রতিষ্ঠান কার্যক্রম সব কিছু স্বাভাবিক করতে গেলে ঐক্য লাগে। মানে মালিক পক্ষের ঐক্য লাগবে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক করতে গেলে। তো এটা অনেকে বুঝতেছে না, বিধায় অনেকে নাকি দিন চোখ থাকতেও নাকি রাতকানা। তো ভালো কথা শৈশব, ঐক্যটা নষ্ট আসলে করতেছে কারা? 20 সালে তলবি সভা তো ঐক্যের মাধ্যমেই হয়েছিল। তো তারপরে এই ঐক্যটা আসলে নষ্ট করছে কারা? তলবি সভার বিরোধিতা করছে কারা? তলবি সভা হওয়ার পরে ডাইরেক্টরদেরকে ঠিকমতো কাজ করতে দেয় নাই কারা? যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন জনাব জাকির হোসেন কিসলু, ওনার নামে ভুয়া বৈশাখীর মামলা দিয়ে ওনাকে হ্যারাসমেন্ট করার অপচেষ্টা করেছে কারা? সব কিছু মিলায়া ঐক্য নষ্টের মূল কারিগর তো কারা? এই বোর্ড বা এই আলী সেন্টারে যারা আছেন তারা। মূল কারিগর, ঐক্যের মূল নষ্ট এবং মূল কারিগর তো আপনারা ঐক্য নষ্ট করছেন এবং এখন ঐক্য নষ্ট করতেছেন। বোর্ডের বিরোধিতা করে, তলবি সভার বিরোধিতা করে আদালতে বিরুদ্ধ পক্ষ দাঁড় করাইছে কারা? সুমোটো রুল জারি করাইছে কারা? বোর্ড হওয়ার পর তলবি সভার পর সিরাজুম মনিরের মাধ্যমে বিভিন্ন দাপ্তরিক প্রজ্ঞাপন দিয়া এই বোর্ডের কার্যক্রমকে অবৈধ, এই ধরনের প্রজ্ঞাপন দিছে কারা? শৈশব, ঐক্য নষ্ট দিলে কারা করছে? মূল বান্দর তো আপনারা, মূল দালালি, মূল ঐক্যের নষ্টের মূল হতো তো আপনারা। তো আপনারা আবার বলেন যে ঐক্য ছাড়া, মালিক পক্ষের ঐক্য ছাড়া কোম্পানি চালু হবে না। এটা তো আমরাও জানি, মালিক পক্ষের ঐক্য ছাড়া কোম্পানি চালু হবে না। তো ঐক্য তো হয়েই গেছে। সিংহভাই ঐক্য না হলে তলবি সভা হইল কেমনে? তো এই ঐক্যের বিরোধিতা বা ঐক্যের মূল হোতা তো আপনারা, ঐক্য নষ্টের মূল হোতা আপনারা। তো আপনারা আবার কেন বলেন যে ঐক্য ছাড়া মালিক পক্ষের ঐক্য ছাড়া কোম্পানি চালু হবে না? অলরেডি মালিক পক্ষের ঐক্য হয়ে গেছে এবং আপনারা যে ঐক্য নষ্টের মূল হোতা, এটা তো এখন পরিষ্কার। ওয়েল, আরেকটা কথা এটার সাথে সম্পূরক। যেহেতু আপনি বলছেন যে ঐক্য না থাকলে, মালিক পক্ষের ঐক্য না থাকলে কোনো কোম্পানি চালু হয় না, তাহলে ডিটুকে অ্যাসোসিয়েটস যে আসলে চালু হইয়াও হইল না, তার মানে কি বোঝা গেল? আপনাদের ডিটুকে অ্যাসোসিয়েটসের মালিক পক্ষের ঐক্য নাই দেখেই তো ডিটুকে অ্যাসোসিয়েটস চালু হইয়াও বন্ধ হয়ে গেল। কি বলেন?
তো আপনাদের নিজেদেরই যাদের ঐক্য নাই, ঐক্য না থাকার কারণে একটা কোম্পানি চালু করতে পারেন না, আপনারা আবার আরেকজনকে ঐক্যের দোহাই দেন। কি শৈশব, উত্তর আছে কোনো? আচ্ছা আসেন পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টে শৈশব কি বলছে, 12 মিনিট 2 সেকেন্ডে, ওই লাইভের 12 মিনিট 2 সেকেন্ডে শৈশব কি বলছে, বলছে বিনিয়োগের টাকা ফেরত না দিয়া ডেস্টিনি 2000 লিমিটেড যদি ব্যবসা করতে যায় তাহলে মানুষ নাকি কলার চাইপা ধরবে। আচ্ছা ভালো কথা। তো বিনিয়োগের টাকা ফেরত না দিয়া ধান্দাবাজি কোম্পানি ডিডুকে অ্যাসোসিয়েটসের ব্যবসা যে শুরু করছিলেন, তখন মানুষে কলার চেপা ধরছিল নাকি উল্টারও টাকা দিছিল? উল্টারও টাকা দিছিল, শ্রম সময় মেধা অর্থ দিছিল শুধুমাত্র তাদের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। তাইলে ভুয়া ধান্দাবাজি কোম্পানি, একদম নতুন একটা কোম্পানি ডিটুকে অ্যাসোসিয়েটস চালুর কথা শুনে বিনিয়োগকারীরা যদি টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চায়, তাহলে মূল কোম্পানি যেটা আমাদের দীর্ঘ সময়ের স্বপ্নের কোম্পানি, যেটা ডেস্টিনি 2000 লিমিটেড মূল কোম্পানি, এই কোম্পানি চালু করতে গেলে মানুষ এসে কলার চেপা ধরবে, এটা কি যুক্তিসঙ্গত? বাটপারি করেন, ধান্দাবাজি বাদ দেন। আসল কথা হইলো এটা চালু হয়ে গেলে তো আসলে আপনাদের ওই দালালি তো আর টিকে না, এই কারণে মানুষকে ভুলভাল বুঝান। বাটপারি বাদ দেন শৈশব, বাটপারি বাদ দেন। বরং এই কোম্পানি চালু হলে পরে বিনিয়োগের ব্যাপারে অনেকটা মানুষ শিথিলতা অবলম্বন করবে, যে আচ্ছা যাক কোম্পানি তো চালু হচ্ছে বা হয়েছে, তাহলে ধীরে ধীরে যাক টাকাটা আসলে আমরা পাবো। তাহলে আপনি এই কথাটা আসলে পাবলিকের কথা না, এই কথাটা আপনার মনের কথা। এটা আমি শেষের দিকে বলবো যে এটা কেন আপনার মনের কথা, আপনার মনে মনে কি কি কুটনামি করার চিন্তা ভাবনা করতেছেন, এটা আমি শেষে বলবো। এটা যে আপনাদের এটা কারো মনের কথা না, এটা আপনার এবং আপনার দালাল গোষ্ঠীর মনের কথা, যে ব্যবসা চালু হলেই মানুষ কলার চেপা ধরবে। কলার চাপতে ধরবেন? আসেন আসেন দেখি বিচির কত জোর আছে, কলার চেপা ধরবেন তো? আসেন। ওয়েল, এটা নিয়ে আমি আলোচনা শেষে করব, শেষ পয়েন্টে করব, যে আসলে এটার মূল মানে এই ফাইজলামি করার মূল নিয়ত হলো আপনার এবং আপনার দালাল গোষ্ঠীর, সাধারণ বিনিয়োগকারীদের না। ওয়েল, পরের পয়েন্টে আসি। 14 মিনিট 15 সেকেন্ডে এই লাইভের 14 মিনিট 15 সেকেন্ডে এই দালাল বলছে, এই শৈশব বলছে যে ব্যবসা করতে গেলে নাকি সব ডায়মন্ডদেরকে একত্রিত করতে হবে, আর সব ডায়মন্ড নাকি রফিকুল আমিনের কথাতেই একত্রিত হবে। রফিকুল আমিনের কথা ছাড়া কেউ নাকি একত্রিত হবে না। আচ্ছা, রফিকুল আমিনের কথায় সব ডায়মন্ড যদি একত্রিত হয়, তাইলে ডিটুকে অ্যাসোসিয়েটসের এই ভুয়া কোম্পানিতে সব ডায়মন্ডকে আনতে পারলি না কেন বেটা? হ্যাঁ, ওই সময় তোমার মানে গুরু রফিকুল আমিনের মুন্সিয়ানা কই গেল? ডিটুকে অ্যাসোসিয়েটসের সব ডায়মন্ডকে তোরা আনতে পারলি না কেন? আসল কথা হইল ডায়মন্ডরা রফিকুল আমিনের কথা শোনে না, ডায়মন্ডরা সিস্টেমের কথা শোনে, ডায়মন্ডরা লেফট রাইটের কথা শোনে। ডেস্টিনি 2000 লিমিটেডে তাদের লেফট রাইট আছে, ডিটুকে অ্যাসোসিয়েটসে তাদের লেফট রাইট নাই, এই জন্য তারা আসে নাই। কথা পরিষ্কার। তো ডেস্টিনি 2000 লিমিটেডের লেফট রাইট ওকে হয়ে গেলে, সিস্টেম ওকে হয়ে গেলে ডায়মন্ডরা এমনিই আসবে। রফিকুল আমিনের কথা ডায়মন্ডদের আশা লাগবে না। কি শৈশব? এরপরে এই বাটপার আরও একটা কথা বলছে যে সব ডায়মন্ড একত্রিত না হইলে নাকি ব্যবসা হবে না। এইটা 2012 সালের আগের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখনের জন্য এটা প্রযোজ্য না। কেন? কারণ এখন এটা 2024 সাল, তথ্য প্রযুক্তির যুগ। বিজনেসের সিস্টেম অবকাঠামো দাঁড় হয়ে গেলে ওই দেখবেন নোয়াখালীর কুদ্দুস মিয়াও টুকুস করে একটা প্রোডাক্ট কিনা ফেলবে, প্রোডাক্ট অনলাইনে অর্ডার দিয়ে ফেলবে। মানে এখনকার যে ব্যবসাটা, এটা এখন আর পুরোপুরি আপলাইন নির্ভর ব্যবসা হবে না। এই আপলাইন নির্ভর ব্যবসা ছিল আগে, যে আপলাইন ডায়মন্ডরা বোর্ড মিটিং বা বিভিন্ন মিটিং থেকে তথ্য নিয়ে আপলাইন পিএইচডিদেরকে মিটিংয়ে থ্রো করতো, আপলাইন পিএইচডিরা তাদের তথ্যগুলো এক্সিকিউটিভ মিটিংয়ে থ্রো করতো, তারপরে এক্সিকিউটিভ মিটিং থেকে সাইকেল হোল্ডাররা তথ্য পেত, ব্যবসা হতো। বিষয়টা এখন এরকম তো হবে না।
ধরেন একটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের একটা ব্যাপার, আগে একটা প্রোডাক্টের ফুল ডিটেল জানার জন্য অনেক কাঠখড় পোহানো লাগতো, আপলাইনের উপর নির্ভর করা লাগতো। কিন্তু এখন তো এটা হবে না। ধরেন একটা অনলাইনে 10 মিনিট বা 15 মিনিটের একটা ডেমনস্ট্রেশনের ভিডিও ছেড়ে দেওয়া হলে লাখ লাখ মানুষ ভিডিও দেখে ফেলবে, লাখ লাখ ডিস্ট্রিবিউটর ভিডিও দেখে তারা এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে সেলসের কাজে নেমে যাবে। তাহলে এখানে আগামীর ব্যবসাটা সার্ভিসের ক্ষেত্রে পুরোপুরি আপলাইন নির্ভর তো হবে না, দরকারও নাই, কারণ তথ্য প্রযুক্তির যুগ। তাহলে এখানে ডায়মন্ড না হইলে ব্যবসা শুরু হবে না, এই কথাটা তো ভুল। এটা 12 সালের আগে ঠিক ছিল, সেই হিসাব 12 সালের পরে এটা 24 সালে এসে এটা সঠিক না। বরং ক্ষেত্র বিশেষে অনেক সময় এই তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক আপলাইন ইনেকটিভ থাকলেও তার ডাউনলাইন সার্ভিস পেয়ে তার মতো করে কাজ করে যেতে পারবে। অতএব এই কথাটাও কিন্তু সঠিক না। তবে হ্যাঁ, ডায়মন্ডদের একত্রিত হওয়াটা প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রয়োজনীয়। তবে ডায়মন্ডরা একত্রিত না হলে যে একেবারেই ব্যবসা হবে না, এই কথাটা ভুল। তবে আমরা চাই সকল ডায়মন্ডরা একত্রিত হোক, একসাথে হোক, এটা আমাদের জন্য বেটার। এক্ষেত্রে আমরা একটা সম্পূরক তথ্য দিতে পারি। আমাদের বর্তমান বোর্ডের কাছে একটা উদাত্ত আহ্বান এবং অনুরোধ থাকবে যে এই বোর্ডে যেহেতু কিছু ডায়মন্ড আছেন, যেমন সিরাজুম মুনির একজন ডায়মন্ড, বিপ্লব বিকাশশীল উনি একজন ডায়মন্ড, তারপরে সাইফুল আলম রতন উনি একজন ডায়মন্ড। তো ডায়মন্ডরা কিন্তু আবার ডায়মন্ডদের সাথে সমন্বয়টা ভালো হয়। তো এই ক্ষেত্রে এই বোর্ডের এই 3জন ডায়মন্ড যদি ডায়মন্ডদেরকে একত্রিত করার একটা উদ্যোগ নেন, সেক্ষেত্রে আমার মনে হয় ডায়মন্ডরা একত্রিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। আশা করি বোর্ডের যারা সদস্য আছেন বা বর্তমান বোর্ড এই বিষয়টাকে বিবেচনা করলে প্রতিষ্ঠানের জন্য উপকার হবে বলে আমরা মনে করি। চলে যাই পরের পয়েন্টে। এই দালাল, এই বাটপার 15 মিনিট 40 সেকেন্ডে আরও একটা কথা বলছে যে তলবি সভার পরে অনেকেই নাকি ডেস্টিনি সম্পদ লুট করতে চাইছিল, কিন্তু সজাগ থাকার কারণে কেউ নাকি সম্পদ লুট করতে পারেন নাই। অথচ দেখেন এর আগে একটা লাইভে সে বলছিল কিন্তু ওই যে 32টা সিভিল মামলা নাকি আছে যেগুলো অর্থের অভাবে পরিচালনা করতে পারে নাই, এই কারণে নাকি অনেক সম্পদ ব্যাহত হয়ে গেছে, বলছিল না একটা লাইভে। তো আবার বলছে এখন গত লাইভে আবার বলছে কোনো সম্পদ নাকি সে সজাগ থাকার কারণে কেউ নাকি বেদখল করতে পারে নাই। তো এর আগের লাইভে তাহলে এটা কেন বললি বেটা যে সম্পদ বেদখল হয়েছে অনেক? তলবি সভার পরপরই অনেকগুলো বিষয়, অনেকগুলো জটিলতা, এগুলো বলে অনেক কিছু বলছে না? তো সম্পদ যদি তোমাদের মানে সজাগ থাকার কারণে লুট নাই হয়, তাহলে আর আগের লাইভে কেন বললা যে অনেক সম্পদ ব্যাহত হয়ে গেছে অর্থের অভাবে মামলা পরিচালনা করতে না পারায়? এবং এই যে সর্বশেষ তার যে আরেক ধান্দাবাজ পার্টনার আছে, তার আরেক যে পার্টনার ধান্দাবাজ ওই যে হাসান, ছাগলের সৌদিয়া হাসান লেখে আর কি, ছাগলের সৌদিয়া। তো সে সর্বশেষ একটা লাইভে হাসানও তো বলছে দুইটা সম্পদের কথা স্বীকার করছে না, যে 2টা সম্পদ ব্যাহত হয়েছে। তাহলে আবার সম্পদ ব্যাহত হয় নাই, আমরা সজাগ ছিলাম, সম্পদ ব্যাহত হয় নাই, এই ধরনের ফাল পারস কেন বেটা? কি বলবো আসলে, এদের ব্যাপারে কথা বলতেই মেজাজ খারাপ হয়ে যায়। ওই লাইভের 18 মিনিট 16 সেকেন্ডে এই ভাটপার আবার কি বলছে যে রফিকুল আমিনের মাধ্যমে যদি টাকা ফেরতের ব্যবস্থা দেওয়া হয় তাইলে সবাই সঠিকভাবে টাকা ফেরত পাবে। উরি বাবা রে! আচ্ছা দেখেন তো, যেই টাকা আত্মসাতের কারণে রাষ্ট্র রফিকুল আমিনকে সাজা দিল, সেই টাকা ফেরতের দায়িত্ব রাষ্ট্র রফিকুল আমিনকে দিবে? রাষ্ট্র কিসে এদের মতো গাঞ্জা খায়? রাষ্ট্র কি শিয়ালের কাছে মুরগি বাগি দিবে বলেন? এগুলো আসলে বেকুব। এই বেকুবগুলো আসলে মানে না বুঝে কোম্পানি ফরম্যাট, না বুঝে রাষ্ট্রীয় ফরম্যাট, না বুঝে রাষ্ট্রীয় অর্গানোগ্রাম, না বুঝে রাষ্ট্রীয় প্রটোকল, সব কিছুর ভিতরে খালি কিছু হইলেই রফিকুল আমিন, কিছু হইলেই রফিকুল আমিন। কারণ এই সাইনবোর্ড ছাড়া তো এই বেকুবগুলার আর কোনো তো যোগ্যতা নাই। সব কিছু এলেই রফিকুল আমিন মানে জিকির করে। এই রাষ্ট্রীয়ভাবে যাকে সাজা দেওয়া হইলো তাকে আবার টাকা ফেরতের দায়িত্ব রাষ্ট্র দিবে, এটা একটা কথা? এটা তো একটা কমন, একটা সিম্পল একটা বিষয়। এগুলো তো সাধারণ একটা চিন্তাভাবনা করলেই তো বোঝা যায়। বেকুব বলে রফিকুল আমিনের হাতে দায়িত্ব দিলে টাকা ফেরত সবাই সঠিকভাবে পাবে। আজীব। এগুলো আসলে কি মানে ধরেন খোদা না করুক আজকে যদি রফিকুল আমিন সাহেব মারা যান, তাহলে কালকে এই টাকাটা সঠিকভাবে ফেরত দেওয়ার জন্য বিকল্প প্ল্যাটফর্ম লাগবে না?
তো প্রতিষ্ঠানের স্বার্থেই তো বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে হবে, কারণ মানুষ তো সারা জীবন থাকবে না। বাটপার গোষ্ঠী থাকার। তারপরে দেখেন 19 মিনিট 44 সেকেন্ডে, এই লাইভের 19 মিনিট 44 সেকেন্ডে শৈশব এমএলএম না বিশাল বয়ান দিছে, মনে হয় যে হ্যাঁ ডক্টরেট ডিগ্রি লয়েছে। মানে কি বিশাল বয়ান, যে ডিরেক্ট সেলিং, মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, আরে বাপরে বাপ। মানে সে তার বক্তব্য অনুসারে সে বলতেছে যে ডেস্টিনি কোনো এমএলএম কোম্পানি না, সে বলতেছে ডেস্টিনি নাকি ডিরেক্ট সেলিং কোম্পানি উদাহরণ হিসেবে। অথচ দেখেন উদাহরণ দিতেছে উল্টা। আমি বলতেছি দেখেন উদাহরণ কি দিছে, উদাহরণ দিছে ডিরেক্ট সেলিং কোম্পানির জন্য কোনো ইউনিক প্রোডাক্ট লাগে না, যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস তারা সেল করতে পারে। কিন্তু এমএলএম কোম্পানির ক্ষেত্রে ইউনিক প্রোডাক্ট লাগে, ইউনিক সার্ভিস লাগে। আর ইউনিক প্রোডাক্ট থাকে বিধায় মার্কেটে ওই পণ্যের দাম যাচাই করা যায় না। এই কারণে ওইটা হলো এমএলএম কোম্পানি। আর যারা কোনো নির্দিষ্ট পণ্য, ইউনিক পণ্য লাগে না, তারা ডিরেক্ট সেলিং কোম্পানি। তাহলে তার এই কথা অনুসারে সে বলতেছে যে ডেস্টিনি নাকি ডিরেক্ট সেলিং কোম্পানি, অথচ তার উদাহরণটা কিন্তু ডেস্টিনি এমএলএম কোম্পানির উদাহরণ। যেমন ফুড মেসেঞ্জার, এটা কি ইউনিক প্রোডাক্ট না? এটা কি সবার কাছে ছিল? নাইজেলা ইউনিক প্রোডাক্ট না? ডিটক্স প্যাচ, আমাদের যত প্রোডাক্ট ছিল এগুলো সব ইউনিক প্রোডাক্ট না? এগুলো কি বাজারে অ্যাভেলেবল ছিল? আমরা কি মার্কেট যাচাই করে দাম কম্পেয়ার করতে পারতাম? তাহলে তার উদাহরণটা দিছে হলো কি জানেন, উদাহরণটা দিছে এমএলএম এর, আর বলতেছে ডেস্টিনি ডিরেক্ট সেলিং কোম্পানি। এগুলো তো বেকুব। আপনি আপনি আর লাইভটা যা শুনেন, শুনলেই বুঝতে পারবেন যে এই বেকুব বলতেছে ডেস্টিনি ডিরেক্ট সেলিং কোম্পানি, আর উদাহরণ যেভাবে দিতেছে তাতে বোঝা যাইতেছে, তাতে পরিষ্কার বোঝা যাইতেছে ডেস্টিনি হলো এমএলএম কোম্পানি। আসলে এই বেকুব তো কথার জন্য কথা বলতে হবে, কারণ এদের হাতে তো এখন কোনো কথা নাই। এতদিন তো খালি মামলা নিয়ে কথা বলতো, অমুক শুনানি তমুক শুনানি, আর মাত্র 5 জন, আর মাত্র 3 জন, আর মাত্র 2 জন সাক্ষী হলে সব শেষ হয়ে যাবে, সব উল্টে ফেলবে। এখন তো মামলার ব্যাপারে এসব কিছু বলতে পারে না, তো কিছু একটা তো লাইভে এসে বলতে হবে। এই জন্য ডেস্টিনি 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 জিকির তুলে। আর এখন মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং নিয়ে সে বিশাল কুতুব হয়ে গেছে। উদাহরণ দেয় এমএলএম কোম্পানির, আর বলে ডেস্টিনি ডিরেক্ট সেলিং কোম্পানি। কি বলে, কি উদাহরণ দেয়, এগুলোই তো এই বেকুবগুলার মাথায় নাই। এদের মাথায় তো ঘিলু নাই। আমি আপনাদের তো আগেই বলছি এগুলো হলো বেকুব, মূর্খ, এগুলোর মাথায় ঘিলু নাই। সাইনবোর্ড একটাই, রফিকুল আমিন, ওই একটা সাইনবোর্ডের এই ছাড়া এদের নিজস্ব কোনো যোগ্যতা নাই। আজীব। ওয়েল, 24 মিনিট 30 সেকেন্ডে এই লাইভের 24 মিনিট 30 সেকেন্ডে, গত লাইভের 24 মিনিট 30 সেকেন্ডে সে আবার বলছে যে 2012 সালে নাকি এই কোম্পানির অনেকগুলো ইন্ডাস্ট্রি করার কথা ছিল এবং অনেকগুলো ইউনিক প্রোডাক্ট উৎপাদন করার কথা ছিল। তো ওই যে ঘুরে ফিরে ইউনিক প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্টের উদাহরণ যদি দেয় যেগুলো মার্কেটে যাচাই বাছাই করে দাম কম্পেয়ার করা যায় না, এগুলো তো এমএলএম এর উদাহরণ। তাহলে এর পরের কথাটাও তো ভুল বলছে। তার উদাহরণ হইতেছে ডেস্টিনি এমএলএম কোম্পানি, আর বলতেছে ডেস্টিনি ডিরেক্ট সেলিং কোম্পানি। আবার সে হয়েছে এই কোম্পানির ডায়মন্ড, সে নাকি ট্রিপল ডায়মন্ড, ক্লোজ টু ট্রিপল ডায়মন্ড ছিল। এই হইতেছে ক্লোজ টু ট্রিপল ডায়মন্ড। এই বেকুবের অবস্থা দেখেন। ওয়েল, আসলে কি বলবো, মানে এরা আসলে দালালি করে করে আসলে এত দূর আসছে। মানে এই যে সাইনবোর্ড বেচে বেচে, রফিকুল আমিনের সাইনবোর্ড বেচে বেচে এরা এত দূর আসছে, অথচ ভাব নেয় সব জানতা শমশের, হ্যাঁ সবই বুঝে। ওয়েল, ইন্টারেস্টিং আরেকটা বিষয়, 36 মিনিট 22 সেকেন্ডে এই লাইভের 36 মিনিট 22 সেকেন্ডে সে বলছে রফিকুল আমিন এবং সে নিজে অতন্দ্র প্রহরীর মতো সমস্ত সম্পদ পাহারা দেওয়ায় কোনো সম্পদ নাকি বেদখল হয় নাই। মানে আবার ভুল কথা। অথচ এরা 8 সেকেন্ড পরেই আবার বলছে যে ট্রি প্ল্যান্টেশনে বরগুনার যেই বাগান সেটা নাকি একদম শেষ। দেখেন 8 সেকেন্ড আগে বললো কি, যে রফিকুল আমিন এবং সে অতন্দ্র পাহারা দেওয়ার কারণে কি হয়েছে, ডেস্টিনির সকল সম্পদ নাকি মানে বেদখল হয় নাই। অথচ ওই লাইভের 8 সেকেন্ড পরেই আবার কি বলতেছে যে ট্রি প্ল্যান্টেশনের বরগুনার জায়গা নাকি একদম শেষ। 8 সেকেন্ড আগে বললো কি, যে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিছে, এই জন্য কোনো সম্পদ বেদখল হয় নাই। আবার 8 সেকেন্ড পরে বলতেছে ট্রি প্ল্যান্টেশনের বরগুনা জায়গা শেষ। তাহলে কোনটা সত্য শৈশব, কোনটা সত্য? এবং সর্বশেষ যেই পয়েন্টটা সে বলছে, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। কি সেটা? 37.32 সেকেন্ডে
এই বাটপার কি বলছে যে 2012 সালে ডেস্টিনির ডিরেক্টর, 2012 সালের পরে ডেস্টিনির অনেক ডিরেক্টর নাকি দেশের বাইরে চলে গেছে। আচ্ছা, দেশের বাইরে যারা চলে গেছে তারা নাকি দেশের বাইরে যাওয়ার পরে ডায়মন্ডদেরকে কি বলছে, বলছে তোরা থাক, আমাদেরকে নিয়ে আর ভাবিস না। এই কথা নাকি ডেস্টিনির বিদেশে থাকা যে ডিরেক্টর যারা চলে গেছে তারা নাকি বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটাও আমরা ধরে নিলাম যে ঠিক আছে, সত্য। তো এরপরে কি বলছে, এরপরে বলছে যে পরবর্তীতে এই ডায়মন্ডরা যারা এই ডিরেক্টররা যাদের ডেস্টিনির ব্যাপারে আর কোনো আগ্রহ ছিল না, যারা বলছে যে তোরা থাক, আমরা আমাদের নিয়ে ভাবিস না, এই ডিরেক্টরদের নাকি আবার ডেস্টিনির প্রতি আগ্রহ জন্মাইছে সেক্রেটারি মিজান সাহেবের পরামর্শে। মানে কি বলছে সে লাইভে, যে সেক্রেটারি মিজান সাহেব, ওই যে রঞ্জিত চক্রবর্তী যিনি আমাদের মাল্টিপারপাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, ওনার কাছ থেকে অ্যাসেট ম্যানেজমেন্ট বা এই টোটাল যে ইনফরমেশনটা, ওই টোটাল সম্পদের একটা বিবরণী, ওই রঞ্জিত চক্রবর্তীর বিবরণীটা নাকি সেক্রেটারি মিজান সাহেবের মাধ্যমে ডাইরেক্টররা পাইছে। পাওয়ার পরে তারা নাকি আবার ডেস্টিনি নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। আচ্ছা আপনারাই বলেন, ডেস্টিনির কোথায় কোথায় সম্পদ আছে আর কোথায় কোথায় সম্পদ নাই? মানে ডেস্টিনির সম্পত্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ সবচেয়ে বেশি ভালো সেক্রেটারি মিজান সাহেব জানতেন নাকি ডেস্টিনির ডাইরেক্টররা জানতেন? ডেস্টিনির ডাইরেক্টররা ডেস্টিনির সম্পত্তির বিস্তারিত বিবরণ জানতেন না, আর সেক্রেটারি মিজান সাহেব এই বিস্তারিত বিবরণ তাদেরকে বলে, তাদেরকে মোটিভেট করে আবার এই ডেস্টিনির দিকে নিয়ে আইসা তলবিসভা করাইছে। এই কথাটা কি আসলে বিশ্বাসযোগ্য? মানে মায়ের বাড়ির গল্প, ওই নানার বাড়ির গল্প মায়ের কাছে বলার মতো অবস্থা না? মানে ডেস্টিনির মূল সম্পত্তির ইন ডিটেল সবচেয়ে আগে জানবে যারা মালিক পক্ষ, ডিরেক্টর, তারা। তারপরে জানবে হলো যারা স্টাফ বা কর্পোরেট লেভেলে যারা জবে আছেন, যেমন ধরেন সেক্রেটারি সাহেবের মতো যারা আছেন। তাহলে এই সেক্রেটারি মিজান সাহেবের কাছ থেকে ডেস্টিনির বিস্তারিত বিবরণ পাওয়ার পরে ডেস্টিনির ডিরেক্টর যারা বিদেশে আছেন তারা মোটিভেট হইলেন। এর আগে তারা মোটিভেট হন নাই, ডেস্টিনি নিয়ে আশা ছেড়ে দিছিলেন। তো তারা কি সেক্রেটারি মিজান সাহেবের কাছ থেকে ডেস্টিনির সম্পত্তির বিস্তারিত জানছে? এর আগে জানতো না? বেকুব, আসলে এগুলো বেকুব। মানে কি বলে কি করে এগুলোর কোনো মাথায় কোনো ঘিলু নাই। এগুলো তো কমন বিষয়। নানির বাড়ির ঘটনা সবার আগে মা জানবে, তারপরে না মায়ের সন্তান জানবে। তো ডেস্টিনির সকল সম্পত্তি সম্পর্কে আগে মালিক পক্ষ জানবে, ডাইরেক্টররা জানবে, এরপরে জানবে মানে এই স্টাফ যদি কেউ থেকে থাকেন তারা। তো সেক্রেটারি সাহেব এমন অনেক সম্পত্তির বিবরণ জেনে গেছেন যেটা এই যে বিদেশে যারা ডিরেক্টর চলে গেছে তারা জানতো না, এই জন্য তাদেরকে সম্পত্তির বিবরণ দেখায় তাদেরকে মোটিভেট করতে হবে। এটা কোনো কথা হলো? বেকুব, এগুলো বেকুব। মানে নিজেদের কথা দিয়ে নিজেরা ধরা খায়। ওয়েল, তারপরে দেখেন সর্বশেষ 44.16 এই বাটপার, এই দালাল রীতিমতো নতুন বোর্ডকে হুমকি দিছে। কি হুমকি দিছে? মানে বলছে আমরা কিন্তু সংগঠন করি, আমাদের সংগঠন করা লোক, অতএব আমাদের টাকা ফেরত না দিয়ে কেউ ব্যবসা করতে পারবে না। মানে এটা বলে সে কিন্তু প্রচ্ছন্নভাবে এই নতুন বোর্ডকে হুমকি দিছে। এই বেটা, এই বাটপার, এই দালাল, 12 সালের পরে এই টাকা কি নতুন বোর্ডকে তুই দিছিলি? দিস রফিকুল আমিন, এই নতুন বোর্ডকে আবার হুমকি দেস কেন? আর ওই যে কয়েকবার লাইভে বিভিন্নভাবে বলছে কোশেয়ারের ক্ষেত্রে নাকি অনুমোদন আছে, রফিকুল আমিন নাকি হাজতে বৈশাই না জেলে বৈশাই নাকি একটা রেজুলেশন করছিল। তো কোশেয়ারের রেজুলেশন যদি তোদের করাই থাকে বোর্ড রেজুলেশন, তাহলে ওই রেজুলেশনের কপি বোর্ডের কাছে, বর্তমান বোর্ডের কাছে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ওটা দেস না কেন? মানে দেখেন, টাকা দিছে 12 সালের পরে রফিকুল আমিনকে, আর এখন এসা থ্রেট দেয়, হুমকি দেয়, প্রচ্ছন্ন হুমকি দেয় বর্তমান বোর্ডকে যে বোর্ডের ব্যবসা চালু করতে গেলে আগে তার টাকা পয়সার হিসাব দিতে হবে। সে নাকি সংগঠন করা লোক। তো তুই সংগঠন করা লোক, আর আমরা কি বাল ফলাই আসছি রে? সংগঠনের ভয় দেখায়। দেখেন তোমার সংগঠন, তোমার পশ্চাতে হান দেয়া হবে বাইঞ্চত। তারপরে এই যে তার এই কথাটা তো আদালত অবমাননার শামিল। আদালতের নির্দেশনায় এই বোর্ড গঠিত হয়ে তাদের কার্যক্রম করে যাচ্ছে। অতএব এই বোর্ডের কার্যক্রমে যদি কেউ বাধা দেয় বা এই বোর্ডের কার্যক্রমে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তাহলে এটা তো আদালতের নির্দেশ অবমাননার শামিল।
আমি বর্তমান বোর্ডের কাছে রিকোয়েস্ট করব যে এইরকমভাবে যদি কেউ এই বর্তমান বোর্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়, আপনারা আইনি ব্যবস্থা নেন। বাটপার, সকল বাটপার গোষ্ঠী, এগুলো সব আসলে দেখেন, এদের বিরুদ্ধে আসলে এরকমভাবে কথা বলতে চাই না, কারণ এদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু তাদের কার্যক্রম সব সময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় এবং প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করে। আমি বিনিয়োগকারীদের যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবার লাইভ শুনবেন, এদের লাইভগুলো বেশি মনোযোগ দিয়ে শুনবেন, তাইলেই এদের চালাকি ফাঁক ফকর ধরে ফেলতে পারবেন। কারণ এগুলো তো চোর, এগুলো তো বাটপার, এগুলো তো নীতি বহির্ভূত কাজ করে, এদের তো নীতি নাই, নৈতিকতা নাই, মিথ্যু। এই কারণে এদের কাজে এরা ধরা খায়। সত্যি কথা বলার একটা সুবিধা আছে কি, আমি কখন বললাম সত্যি কথা এটা মুখস্থ রাখা লাগে না, মনে রাখা লাগে না, কিন্তু মিথ্যা কথা বললে কি হয়, ওই কালকে কি বলছিলাম, আজকে কি বলছিলাম, এগুলো মনে রাখতে হয়। তো এগুলো তো চোর, মিথ্যুক, এই কারণে ওই এক এক সময় এক এক কথা বলে আর মিথ্যা বলে ধরা খায়। যাই হোক, আলোচনা আজকে শেষের দিকে, উপহার শেষ। শৈশব, আজকের ঈদের উপহারটা কেমন লাগলো? এই ঈদের উপহার গ্রহণ করে, এই ঈদের উপহার গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন আশা করছি। আর যখনই কোনো এরকম অনৈতিক এবং অযৌক্তিক কোনো কথাবার্তা আপনারা শুনবেন এদের কোনো লাইভে, এগুলো নিজেদের বিচার বিবেচনা দিয়ে স্টাডি করলে আপনারা ভুলগুলো কিন্তু ধরে ফেলতে পারবেন। আর নতুন বোর্ডের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই নতুন বোর্ডের কাজের সাথে সাংঘর্ষিক হয় এমন যে কোনো পদক্ষেপের ব্যাপারে আপনারা এখন থেকে দয়া করে আইনি ব্যবস্থা নেন। বিনিয়োগকারী হিসেবে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর শহীদ সাহেবকে আমাদের এই উপহারটা পৌঁছাই দিবেন। সবাই ভালোভাবে ঈদ করেন। ও, অফ টপিক আর একটা কথা বলি, আজকে দেখলাম আমাদের মনীষ সাহেব একটা পোস্ট দিছে, বর্তমান বোর্ডের পরিচালক এবং শেয়ার হোল্ডার ডেস্টিনি 2000 লিমিটেড, ঈদের শুভেচ্ছা। ওদিক থেকে আবার আমাদের হাসান সাহেবরে দেখলাম, ওনার পদবীর ভারে তো দেখলাম যে আসলে ওই পোস্টটি আসলে ডাউন হয়ে যায়। উনি দৈনিক ডেস্টিনির ব্যবস্থাপনা সম্পাদক, তারপরে আপনার পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি, ব্যবস্থাপনা পরিচালক এক্সিলেন্ট মার্কেটিং, ব্যবস্থাপনা পরিচালক এক্সিলেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, চেয়ারম্যান ব্রিলিয়েন্ট মিডিয়া লিমিটেড। বাপরে বাপ, বাপরে বাপ, এদের পরিচয়ের সুদনে আর টিকা যেতেছে না, এক একজনের পদবি কী রে, বাপরে বাপ। তো শৈশব, আপনিও কিছু পদবি দিয়েন, আপনার তো অনেকগুলো পদবি আছে, এগুলো আমরা একটু দেখতে চাই। মানে কে কতগুলো পদবি অর্জন করছেন গত 12 বছরে, আমরা একটু দেখলে একটু ভালো লাগে আর কি। আপনাদের অর্জনটা দেখলে আমাদের একটু ভালো লাগে, এগুলো একটু দেখাইয়েন, আর এভাবে লাইভগুলো করেন, আর মাঝে মধ্যে একটু আমাদের কাছ থেকে বিভিন্ন উপহার টুপহার নিয়েন আর কি। তো যাই হোক, এই হলো আজকের জন্য শৈশবের জন্য ঈদ উপহার। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক, ভালোভাবে ঈদ করেন। আসসালামু আলাইকুম।